আমরা অলরেডি লাইভে চলে এসেছি। আজকে আমাদের যে 2027 এর মাধ্যমিক ক্যান্ডিডেট যারা, অর্থাৎ এবছর ক্লাস 10-এ যারা পড়াশোনা করছো, তাদের জন্য অনলাইন ক্লাস আজ থেকে শুরু হচ্ছে। আজকে প্রথম ক্লাস এবং আজকের ক্লাসে আমি দ্বিঘাত সমীকরণ অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তীকালে হয়তো আরো এক দুটো ক্লাসের মাধ্যমে এটাকে শেষ করব। তাই প্রথম প্রাথমিক লেভেলের যে আলোচনা, সেটা আলোচনা হোক, প্রাথমিক ধারণাটা তৈরি হোক। আমি একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, যার জন্য লাইভে আসতে একটু লেট হয়ে গেল, ঠিক আছে। এবং একটু সমস্যা আছে বলতে, ওই ফোনটারও চার্জ ঠিকঠাক নেই। আমি হয়তো ক্লাসটা খুব বেশিক্ষণ টাইম কন্টিনিউ করতে পারবো না। দেখছি, মোটামুটি প্রাথমিক জিনিসটা একটু আলোচনা করছি। যারা যারা এসে গেছো ক্লাসে, কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাও কারা জয়েন করেছো এবং কোথা থেকে জয়েন করেছো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তাড়াতাড়ি চলে এসো, আমরা 5 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দেব। দুজন অলরেডি জয়েন হয়েছো। তোমরা কোথা থেকে জয়েন হয়েছো একটু আমাকে জানাও, এবং আমার ভিডিও ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা এবং সাউন্ড ঠিকঠাক আসছে কিনা একটু ক্লিয়ার করো, কমেন্টে আমাকে জানাও। কোথা থেকে লিখছো, যখন কে তার নামটা লিখবে, নাম লিখবে এবং কোথা থেকে জয়েন করেছো সেটা লিখবে। এবং অবশ্যই এই ভিডিওটা শুধুমাত্র যারা মাধ্যমিক ক্যান্ডিডেট 2027 সালের, অর্থাৎ ক্লাস 10-এ যারা পড়াশোনা শুরু করেছো বা পড়ছো, তাদের জন্য শুধু এই ভিডিওটা। শুধু তারাই ভিডিওটাতে জয়েন করবে, বাকিদের জয়েন করে খুব একটা লাভ হবে না। আর কোথা থেকে জয়েন করছো, তোমার নাম কি, এটুকু আমাকে কমেন্টে জানাবে। এই যে সপ্তক রায় কোন্নগর থেকে জয়েন করেছে। যাই হোক, বলছে আমার ভিডিও এবং সাউন্ড সব ঠিক আছে। বাহ, ঠিক আছে, অসুবিধা নেই। এইভাবে যখন যেমন আমি জানতে চাইবো, কমেন্টে আমাকে জানালে আমার সেইভাবে ভিডিওটা কন্টিনিউ করার সুবিধা হবে আর কি। যাই হোক, মোটামুটি অনেকটা লেট হয়ে গেছে, প্লাস ফোনের ব্যাটারি নেই, ফলে বেশিক্ষণ লাইভটা কন্টিনিউ করা যাবে না। তাই আমি আর দেরি করছি না, শুরু করছি, ঠিক আছে। আমরা আজকে শুরু করতে চলেছি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমাদের যে অধ্যায়, সেই অধ্যায়ের নাম হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ব্যাস, আমরা সবাই সমীকরণ কথাটার সঙ্গে পরিচিত। সমীকরণ কি সেটা আমরা জানি। যদি না জানি, যারা না জানি তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি যে সমীকরণ আমরা গণিতেও শুনি, আবার ভৌত বিজ্ঞানে শুনি, সেখানে রাসায়নিক সমীকরণ বলা হয়। তো সমীকরণটা কি না, কোনো সমস্যাকে সংক্ষেপে প্রকাশ করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে সমীকরণ, ঠিক আছে। তাহলে আমরা সমীকরণ নিয়ে আলোচনা করব। সেই সমীকরণটা কেমন না, দ্বিঘাত এবং একচল বিশিষ্ট, এই ধরনের সমীকরণ।
আমরা এর আগে এক্স প্লাস 5 সমান 9, এক্স প্লাস ওয়াই সমান 5 এই ধরনের সমীকরণের সঙ্গে কিন্তু পরিচিত হয়েছি। এগুলো আমরা ক্লাস 7 এবং 8-এ পড়েছি, এটা আমরা ক্লাস 9-এ পড়েছি, এর সম্পর্কে জেনেছি। এখন এই বাদ দিয়ে এই ধরনের কিছু সমীকরণ আছে, ঠিক আছে? এই ধরনের সমীকরণগুলোকে নিয়ে আমরা পড়াশোনা করব। আমাদের আজকে আলোচনার মধ্যে থাকবে এই ধরনের যে সমীকরণ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9 সমান 0, এই ধরনের সমীকরণগুলোই অ্যাকচুয়ালি বলা হয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এরকম নাম দেওয়ার কারণ কি? এরকম নাম দেওয়ার কারণ হচ্ছে এখানে একটি মাত্র চলরাশি আছে, সেটা কি? এক্স। এবং একটি যে চলরাশি আছে সেই চলরাশির সর্বোচ্চ ঘাত অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার কত আছে? 2। সেই জন্য এর এরকম নাম, এক চল বিশিষ্ট, একটাই চলরাশি আছে, দ্বিঘাত, সর্বোচ্চ পাওয়ারের ঘাতটা 2, সেজন্য দ্বিঘাত সমীকরণ বলা হয় এগুলোকে। এই ধরনের যে সমীকরণ সেই সমীকরণগুলোকেই আমরা বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকার সেটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, এটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, জেনারেল ফর্ম হচ্ছে এটা, ঠিক আছে? যেখানে a একটা কনস্ট্যান্ট, b একটা কনস্ট্যান্ট এবং c একটা কনস্ট্যান্ট। এবং সবসময় মনে রাখতে হবে এখানে এই a এর ভ্যালু সবসময় নট ইকুয়াল টু 0 হবে, a এর মান কখনোই 0 হবে না। যদি a এর মান 0 হয়ে যায় তাহলে কিন্তু এটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। কেন? a এর মান যদি 0 হয়ে যায় তাহলে আমাদের 0 ইন্টু এক্স স্কোয়ার মানে এটা 0 হয়ে যাচ্ছে। তার মানে কি? চলরাশিটার যে সর্বোচ্চ ঘাত 2 ছিল সেটা থাকছে না। চলরাশির সর্বোচ্চ ঘাত 2 না থাকলে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। তাহলে কোনো একটা সমীকরণ, এই ফর্মের কোনো একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ তখনই হবে যখন এটা নট ইকুয়াল টু 0 হবে, এর সমান 0 হবে না। এবার অনেক সময় প্রশ্ন থাকে যে এই সমীকরণটা কখন দ্বিঘাত সমীকরণ হবে না, বা কোন একটা কনস্ট্যান্ট দেওয়া আছে সেই কনস্ট্যান্টটার কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তখন আমাদেরকে কি করতে হবে না, এই কনস্ট্যান্টটাকে 0 করে দিতে হবে, বা এখানে যেটা থাকবে সেটাকে 0 করে দিতে হবে, তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। সেই শর্তে ওই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না আমরা বলতে পারবো। তাহলে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কে কি শিখলাম? প্রথমে শিখলাম সমীকরণ কি। আশা করি সমীকরণ সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হয়েছে। আচ্ছা, এরপরে এটাকে কেন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয় সেটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আচ্ছা, আর আলোচনা করলাম কি না, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে সাধারণ আকার বা জেনারেল ফর্ম যেটা, সেটা কি, এবং কখন সেটা দ্বিঘাত সমীকরণ আকার থাকবে বা দ্বিঘাত সমীকরণ হবে, এবং কখন দ্বিঘাত সমীকরণ হবে না সেটাও আমি আলোচনা করলাম। এখানে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা বা এমসিকিউতে একটা প্রশ্ন পড়ে যে একটা দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত হয়। তাহলে চলের সর্বোচ্চ ঘাত কত হয় বললাম? 2 হয়। যে চলরাশিটা থাকছে সেই চলরাশির সর্বোচ্চ ঘাত আমাদের হয় 2। আর এখানে এই যে এ বি সি, এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ারের সহগ, বিটা হচ্ছে এক্স এর সহগ এবং সিটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 সহগ। এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এখানে সিটা মানে শুধু কনস্ট্যান্ট রাশিটা আছে। মানে আমি যদি মনে করি এখানে নিশ্চয়ই এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি, কারণ এক্স টু দি পাওয়ার 0 ভ্যালু 1 হয়। অনেক সময় জিজ্ঞেস করা হয় এই সমীকরণে এক্স টু দি পাওয়ার 0 ভ্যালু কত, এক্স টু দি পাওয়ার 0 ভ্যালু হবে এই সি। বা এই সমীকরণের ক্ষেত্রে যদি বলি এক্স টু দি পাওয়ার 0 ভ্যালু কত, সরি, এক্স টু দি পাওয়ার 0 সহগ কত, এক্স টু দি পাওয়ার 0 সহগ হবে 9। তাহলে বেসিক যে জিনিসগুলো আমার জানার দরকার ছিল প্রাথমিক পর্যায়ে সেগুলো আমি জানলাম। এই যে বেসিক জিনিসগুলো জানা হয়ে গেছে, এর উপরে আমরা কয়েকটা অঙ্ক করব এবং ধারণাটাকে আরো স্বচ্ছ বা পরিষ্কার করে নেব। এবং এখানে প্রথম যে তোমাদের প্রশ্নমালাটা আছে বা কোষে দেখিটা আছে, সেখানে কিন্তু খুব জটিল কঠিন অঙ্ক নেই, একদম সহজ সরল জিনিসগুলো আছে। তার সঙ্গে কিছু সমীকরণ তোমাদেরকে গঠন করতে হবে। সমীকরণ মানে আমি তো বললাম সমীকরণ কি, একটা সমস্যা আছে সেই সমস্যাটাকে সংক্ষেপে প্রকাশ করা, সেটাই সমীকরণ। এখানে কিছু সমস্যার কথা বলা আছে, যে সমস্যাগুলো নিয়ে আমরা আগে একঘাত সমীকরণ, একচল বিশিষ্ট একঘাত সমীকরণ বা দ্বিচল বিশিষ্ট সহ সমীকরণ গঠন করেছি ক্লাস 7, 8 এবং 9-এ। আজকে সেই ধরনেরই কিছু সমস্যাকে নিয়ে এখানে আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করব। ঠিক আছে, আমরা সমাধান করব না, সমাধান আমাদের পরবর্তীকালে আছে,
তখন সেখানে আমরা আলোচনা করব, সমাধান করব। আজকে শুধুমাত্র দ্বিঘাত সমীকরণের, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ছোটখাটো যে ব্যাপারগুলো সেইগুলো নিয়ে কিছু প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। কোষে দেখি, প্রথম যে কোষে দেখি তাতে, এবং কিছু সহজ সরল সমস্যা, সেই সমস্যাগুলো থেকে কিভাবে দ্বিঘাত সমীকরণ গঠন করা যাবে সেটা আমরা দেখব। আমাদের প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নে বলা আছে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। সেগুলো কি কি দেওয়া আছে না, প্রথমে দেওয়া আছে x² - 7x + 2। এটা আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কিনা আমাদেরকে বলতে হবে। প্রথম কথা, বহুপদী সংখ্যামালা কাকে বলে আমরা ক্লাস 9-এ শিখেছিলাম যে কোনো একটা সংখ্যামালার যে চলরাশিটা থাকছে সেই চলরাশিটার পাওয়ার বা ঘাত কখনোই মানে বাস্তব সংখ্যা ছাড়া অন্য কিছু হওয়া চলবে না, বাস্তব সংখ্যা হতে হবে, সবসময় বাস্তব সংখ্যা হতে হবে, তাহলে আমরা বলবো যে ওটা একটা বহুপদী সংখ্যামালা। বাস্তব সংখ্যা বলতে কোনগুলো, মানে মাইনাস বা হাফ, কোন ভগ্নাংশ বা দশমিক এসব পাওয়ারে থাকা চলবে না। মানে 0 থেকে সরে 1 2 3 4 0 এবং স্বাভাবিক সংখ্যাগুলো পাওয়ারে থাকলে সেটা বাস্তব সংখ্যা থাকা হচ্ছে, মানে বাস্তব সংখ্যা থাকছে, তখন সেক্ষেত্রে আমরা সেগুলোকে বলবো বহুপদী সংখ্যামালা। তাহলে এখানে আমাদের 2 আছে, এখানে 1 আছে, এখানে 0 আছে, মানে চলরাশির যে পাওয়ারগুলো, সব পাওয়ারগুলোই কিন্তু বাস্তব সংখ্যা আছে, তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা। এবং দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কি করে বুঝবো কিনা, মানে কি করে বুঝবো, এই যে চলরাশিটা আছে সেই চলরাশিটা সর্বোচ্চ যে পাওয়ার সেটা কত, 2, তার মানে এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে আমরা বলতে পারবো এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এরপরে 2 নম্বরে যে আছে 7x টু দি পাওয়ার 5 7x টু দি পাওয়ার 5 মাইনাস x ইন্টু x প্লাস 2। এখানে আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে কি পাবো, x² প্লাস 2x পাবো, মাইনাস 2x পাবো। তার মানে এই যে x টু দি পাওয়ার 5টা কিন্তু থেকে যাবে, ক্যালকুলেশন করলে শেষ পর্যন্ত x টু দি পাওয়ার 5টা থেকে যাবে। x টু দি পাওয়ার 5টা থেকে যাওয়ার কারণে কি সমস্যা হবে, এটা একটা বহুপদী সংখ্যামালা তো হবে, কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হবে না। বহুপদী সংখ্যামালা হবে কারণ এর চলরাশির ঘাতগুলো সব বাস্তব সংখ্যা, তাই এটা বহুপদী সংখ্যামালা। কিন্তু চলরাশির যে সর্বোচ্চ ঘাত সেটা কত হয়েছে, 5, ওটা আমাদের 2 হলে তাহলে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হতো। তাহলে এটা আমাদের দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হচ্ছে না, এটা হচ্ছে না। এরপরে চলে যাব 3 নম্বরে। এগুলো আমি বেশি লিখে লিখে করছি না, কারণ এটা শুধুমাত্র শেখার দরকার আছে, খুব বেশি এটাকে নিয়ে মানে লিখে লিখে প্র্যাকটিস করার প্রয়োজন নেই আর কি। জানার প্রয়োজন, জানা শেখার জন্য এগুলো দেওয়া আছে এবং আমাদেরকে শিখতে হবে, বেসিক জিনিসটা বা প্রাথমিক ধারণাটা স্বচ্ছ রাখতে হবে। এরপরে যেটা আছে 2x ইন্টু x প্লাস 5 প্লাস 1। এখানে এটা ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, 2x² প্লাস 5 দুগুণে 10x প্লাস 1। এই যে বহুপদী সংখ্যামালাটা আমি পেলাম, এটা এই যে সংখ্যামালাটা পেলাম, এটা কি বহুপদী সংখ্যামালা? এটা হ্যাঁ, কারণ এখানে x এর পাওয়ার 2, এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 0, তার মানে চলরাশি যে x তার যে ঘাতগুলো, সমস্ত ঘাতগুলো কিন্তু বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা হওয়ার কারণে এটাকে আমি বহুপদী সংখ্যামালা বলতে পারি। এবং এই যে চলরাশি আছে, বহুপদী সংখ্যামালা যদি চলরাশি আছে, সেই চলরাশির সর্বোচ্চ ঘাত কিন্তু 2, সেই জন্য এটিও একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এরপরে 4 নম্বরে যেটা আছে সেটাকে দেখা যাক, সেটা হচ্ছে 2x মাইনাস 1। এটা একটা বহুপদী সংখ্যামালা, দেখেই বুঝতে পারছি, কারণ এখানে x এর পাওয়ার 1, এখানে x এর পাওয়ার 0, তাহলে এটা একটা বহুপদী সংখ্যামালা হচ্ছে। কিন্তু যেহেতু x এর সর্বোচ্চ ঘাতটা 1, সেজন্য একটাকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কোনোভাবেই বলা যাবে না। তাহলে আমাদের 1-এর দাগের কোষে দেখি 1.1-এর দাগের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। ব্যাস। এরপরে 2-এর দাগের যে প্রশ্ন, 2-এর দাগের প্রশ্নে কি বলা আছে না, নিচের সমীকরণগুলি কোনটি ax² + bx + c = 0
আকারে প্রকাশ করা যাবে দেখি, বা কোনটাকে বা কোনগুলোকে, না কোনগুলোকে নয়, কোনটিকে প্রকাশ করা যাবে। তার মানে এখানে চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে কোনো একটাকে প্রকাশ করা যাবে, সেটা কোনটা আমাদেরকে বেছে বের করতে হবে। আচ্ছা, প্রথম একে যেটা আছে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স, এটা সমান দেওয়া আছে 6। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে লসাগু হবে এক্স, তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সরি মাইনাস ওয়ান নয়, কারণ এখানে এক আছে, এককে এক্স দিয়ে ভাগ করলে এক্স হয়, এক্স এর সঙ্গে এক গুণ করলে মাইনাস এক্স, প্লাস এক্স কে এক্স দিয়ে ভাগ করলে এক, একের সঙ্গে এক গুণ করলে এক, সমান 0। কারো বুঝতে অসুবিধা থাকলে অবশ্যই বলবে, আমি বারবার, ঠিক আছে, কমেন্টে তোমরা জানাবে যদি কোনো অসুবিধা হচ্ছে, আমি খুব স্পিডে বলে চলে যাচ্ছি বা কোনো জায়গায় ক্যালকুলেশনটা তোমাদের বোঝাতে পারছি না, সেগুলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি সেই মতো তোমাদের বোঝার মতো করে অবশ্যই বলার চেষ্টা করব। সরি, এটা 0 নয়, 6 আছে এই পাশে। এরপরে আমরা ক্রস আড়াআড়ি গুণ করব, তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সমান 6x। সবগুলোকে বাঁ পাশে নিয়ে চলে আসবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান মাইনাস 6x ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6x মাইনাস 7x প্লাস ওয়ান সমান হয়ে যাচ্ছে 0। তাহলে এই যে সমীকরণটা পেলাম, এইটাকে আমরা কি বলতে পারবো যে এই সমীকরণটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লেখা গেছে? হ্যাঁ, আমরা দেখে তো পরিষ্কার বুঝতেই পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এই ফর্মে এই সমীকরণটাকে লেখা যাচ্ছে, যেখানে এ এর মান 1, বি এর মান -7, সি এর মান 1। তাহলে আমরা এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মে লিখতে পাচ্ছি, 1 নম্বর যে অপশনটা আছে। তার মানে বাকিগুলোকে আর লেখা যাবে না, তার মানে আমাদের উত্তর হবে একেরটাই আমাদের উত্তর হবে যে এটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মে লেখা যাবে। বাকিগুলোকে লেখা যাবে না, সেটা কি করে বুঝবো? ক্যালকুলেশন করে একটু দেখে নিই। দুইয়ের দাগে যেটা আছে সেটা দেখা যাক, এক্স প্লাস 3/x, এটা সমান দেওয়া আছে এক্স স্কোয়ার। এটাকে আমরা এই পাঁচটা বাম পাঁচটা ভগ্নাংশের যোগ করলে এক্স, এখানে এক্স স্কোয়ার প্লাস 3, আর এখানটায় হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার, আরে আরে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস 3 সমান হচ্ছে এক্স কিউব। তার মানে আমাদের চলের সর্বোচ্চ ঘাত 2 নয় 3 হয়ে যাচ্ছে। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0-তে চলের সর্বোচ্চ ঘাত কত? 2, এখানে চলের সর্বোচ্চ ঘাত 3 হয়ে গেছে। এটাকে আমি সাজিয়ে ওই ফর্মে লিখতে চাইলেও লিখতে পারবো না, তাহলে এটা হচ্ছে না। এই জন্য এটা আমাদের 2-এরটা হলো। 3-এরটা কি কেস দেখি। 3-এরটাতে আছে এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 সমান 0। এটা হবে না, প্রথমে দেখেই আমরা বুঝতে পারছি হবে না। কেন হবে না? এখানে চলরাশির ঘাত কত আছে? 2। এখানে চলরাশির ঘাত কত? রুট আছে মানে হাফ, পাওয়ারে হাফ হবে। পাওয়ারে হাফ হওয়া মানে কি? এটা বাস্তব সংখ্যা হলো না, চলরাশির ঘাতটা বাস্তব সংখ্যা হলো না। বাস্তব সংখ্যা হলো না মানে বাম পক্ষটা কিন্তু আমার বহুপদী সংখ্যামালা হলো না। তার মানে এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স থাকা উচিত ছিল, তার জায়গায় রুট এক্স আছে, সেই জন্য এটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মে লেখা যাবে না এটাকে। 4 নম্বরে কি আছে দেখি। 4 নম্বরে আছে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার সমান আছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এটা ভালো করে তোমরা লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এটাকেও কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মে লেখা যাবে না। কেন যাবে না? কারণ কি, এখানে এইটাকে যখন আমরা ভাঙবো এ মাইনাস বি এর হোল স্কোয়ারে, তখন দেখো এখানে এক্স স্কোয়ার আসবে, এখানে -4x আসবে, আর এখানে 4 আসবে, মানে এই পাশে যা আছে এই পাশে তাই আসবে, দিয়ে সব কেটে যাবে। তার মানে কোনো কনস্ট্যান্ট, কোনো চলরাশি কারোই কোনো অস্তিত্ব থাকবে না। এমন একটা ফর্ম আসবে, মানে 0 সমান 0 এরকম একটা ফর্ম চলে আসবে। যদিও এটাকে আমরা অভেদ বলি, এক্স এর যে কোনো মানের জন্য এটা সত্য হয়, এটাকে অভেদ বলা হয়। তাহলে এটাকেও কিন্তু আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মে লিখতে পারবো না। এগুলো আমাদের দরকার ছিল না, আমরা দেখলাম যে সত্যি সত্যি এগুলোকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মে লেখা যাচ্ছে কিনা, তার জন্য চেক করে দেখলাম। আমাদের দরকার ছিল শুধুমাত্র উত্তরটা, যে কোনটাকে, এই চারটা যে দেওয়া আছে তার মধ্যে কোনটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মে লেখা যাবে। শুধুমাত্র 1 নম্বরটাকে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মে লেখা যাচ্ছে। আশা করি 2 নম্বর প্রশ্নের উত্তর সবার ক্লিয়ার হয়েছে। যদি না ক্লিয়ার হয়েছে কমেন্টে জানাও, আমি কমেন্ট চেক করে অবশ্যই আরেকবার বোঝানোর চেষ্টা করব।
এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, x টু দি পাওয়ার 6, এটা 3 নম্বর প্রশ্ন, x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 এইটা সমান 0। এই যে সমীকরণটা, এটা বলছে চলের কোন ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। চলের কোন ঘাতের সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এটাকে যদি আমরা লিখি, আচ্ছা তার আগে একটা কথা বলি, এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। তো এখানে চলের কোন ঘাতের সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ, চলের এক ঘাতের সাপেক্ষে, চলটা কি এক্স, সেই এক্স এর এক ঘাতের সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ। কারণ যখন আমি এই স্কোয়ারটাকে বাদ দিয়ে দিচ্ছি, এর ঘাত কত থাকছে, 2 থাকছে। বা এটা আমি বলতে পারি যেটা এক্স এর সাপেক্ষে একটা দ্বিঘাত সমীকরণ। সেই রকম এই প্রশ্নটা যদি আমরা এইরকম ফর্মে লিখতে চাই, আমরা এটাকে এইভাবে লিখতে পারবো, এক্স কিউব তার হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান 0, এইভাবে লিখতে পারবো। এখন এই সমীকরণটার সঙ্গে এই সমীকরণটা যদি কম্পেয়ার করি, আমরা দেখতে পাচ্ছি এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখানে যদি এক্স এর সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে এটা এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তাহলে আমি বলতে পারি, এবং এক্স কিউবটা এক্স চলটার কততম ঘাতে আছে, 3 ঘাতে আছে, তাই তো। তাহলে চলরাশির 3 ঘাতের সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ। উত্তরটা লিখবো আমরা, চলরাশির 3 ঘাতের সাপেক্ষে প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। আশা করি সকলে বুঝতে পেরেছ। যদি না বুঝতে পেরেছো জানাও। এরপরে এই প্রশ্নটাকে যদি এইভাবে প্রশ্ন করা হয় যে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান 0, এটি কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, তখন কিন্তু উত্তরটা হবে এক্স কিউবের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। যেহেতু বলেছে চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, না চলরাশি মানে এক্স, এখানে চলরাশি, সেই চলের 3 ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। যদি বলা হয় এটি কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, তাহলে উত্তর হবে এক্স কিউবের সাপেক্ষে, এটি এক্স কিউবের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, আচ্ছা একটু কমেন্ট সেকশনটা চেক করি, যদি কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে বলো, যদি কারো অসুবিধা আছে। আচ্ছা, সেরকম কোনো কমেন্ট আসেনি, কারো কোনো অসুবিধার কথা বুঝতে পারছি না। তো যাই হোক, একজন ওই যে আচ্ছা আচ্ছা সপ্তক রায় বলছে যে আমি ইংলিশ মিডিয়াম, ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করি, ইংলিশ টার্মগুলো বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি চেষ্টা করব বাংলা বলার সঙ্গে সঙ্গে ইংলিশ টার্মগুলো বলার। অ্যাকচুয়ালি কি হয়, বেশিরভাগ বাংলা মিডিয়াম স্টুডেন্ট, তো তাই বলার প্রয়োজন হয় না, বা বললে ইংলিশ টার্ম বেশি বললে তাদের কোনো দরকার নেই। তবু আমি চেষ্টা করব কিছু কিছু ইংলিশ টার্ম বলার, যাতে তোমার সুবিধা হয় আর কি। আচ্ছা, এখানে তাহলে আমাদের 3 নম্বর প্রশ্ন হয়ে গেছে। এবার 4 নম্বর প্রশ্ন কি আছে দেখি। চার নম্বর প্রশ্নে বলেছে 4-এর 1, 4-এর 1-এ বলেছে a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5। সমীকরণটি, এই যে সমীকরণটি, আচ্ছা এটা সমান 0, এই সমীকরণটি
এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, মানে এর মানটা কত হলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। দেখেই বুঝতে পারছো তোমরা, মুখে মুখে উত্তর বলে দিবে, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। তো যে ধারণাটা তোমাদের পরিষ্কার থাকার দরকার, সেই ধারণা পরিষ্কার করে দিয়ে অঙ্কটা কিভাবে করা যাবে সেটা একটু বলে দিই। এখানে আমি আগেই বলেছিলাম যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই যে দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ তখনই হবে যদি এটা নট ইকুয়াল টু 0 হয়। এটা যদি 0 না হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না বলেছে। তার মানে কি, এটা কি ছিল, এক্স স্কোয়ারের সহগ ছিল, এক্স স্কোয়ারের সহগটা 0 হওয়া চলবে না, তাহলে দ্বিঘাত সমীকরণ হবে। আর এক্স স্কোয়ারের সহগটা তাহলে 0 হয়ে গেলে দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এক্স স্কোয়ারের সহগ কি, এইটা a-2, এর মানটা যদি 0 হয়ে যায় তাহলে এটা আমাদের দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা লিখবো এখানে কি না, প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। কখন না, যখন a-2 সমান 0 হবে, এক্স স্কোয়ারের সহগ এটা 0 হয়ে যাবে, তার মানে এটা a সমান কত হয়ে যাবে, 2। ব্যাস, উত্তর হয়ে গেল আমাদের। মানে a এর মান 2 হয়ে গেলে আমাদের এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটা কিন্তু আর দ্বিঘাত সমীকরণ তখন থাকবে না। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 2 নম্বরের প্রশ্ন কি বলা আছে, 2 নম্বর প্রশ্ন আছে, একটা সমীকরণ দেওয়া আছে, একে বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এভাবে যদি সাজানো হয় দ্বিঘাত সমীকরণের আকারে, তাহলে এক্স এর সহগ কত হবে। আচ্ছা, খুব সহজ অঙ্ক, এক্স বাই 4 মাইনাস এক্স সমান দেওয়া আছে 1/3x। এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের আকারে সাজাবো। আগে দ্বিঘাত সমীকরণের আকারে সাজালে কি করতে হবে, এটার সঙ্গে এটা যদি আমি গুণ করি কত হবে, 3x স্কোয়ার সমান 4 মাইনাস এক্স, আরে গুণ করলাম, 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 0। এটা আমাদের ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 এই ফর্মে সাজানো হয়ে গেল। এখানে প্রশ্নটা আছে যে সাজানোর পরে আমরা যেটা পাবো সেখানে x এর সহগ কত হবে। এখানে x এর সহগ কত আছে, 1 আছে, লিখে দেবো যে আমরা কি পাচ্ছি না, x এর সহগ প্রদত্ত সমীকরণে x এর সহগ সমান কত হবে, হয়ে গেল 2 নম্বর প্রশ্নের সমাধান। একই রকম ভাবে 3 নম্বর একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 এই আকারে সাজাতে বলেছে। ঠিক আছে, এটা ক্যালকুলেটর তোমরা করবে, খুব সহজ অঙ্ক, এগুলো করে আর আমি সময় নষ্ট করছি না, কারণ এখানে বাম পক্ষে যা আছে তাই থাকবে, ডান পক্ষটা একটু গুণ করে নিয়ে বাঁ দিকে সবগুলোকে নিয়ে এসে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। আচ্ছা, 4 নম্বর যে প্রশ্ন সেটাও সহজ আছে, এই ধরনের প্রশ্ন, তাও একটু করে দিই। x মাইনাস 2 তার হোল কিউব সমান x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এরকম একটা সমীকরণ দেওয়া আছে। এখানে সমীকরণটাকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 আকারে সাজাতে হবে। সাজানোর পরে এক্স স্কোয়ার এক্স এবং এক্স টু দি পাওয়ার 0 এর সহগটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা একটু ক্যালকুলেশন করি, এটাকে আমরা কি করব, a প্লাস বি এর হোল কিউবের সূত্রে ভাঙবো। তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে, সমান ডান পক্ষে কি হবে, এটা হবে এক্স এস কিউব প্লাসে মাইনাসে মাইনাস এক্স। ব্যাস, তাহলে এখানটা হয়ে যাচ্ছে আমাদের, এখানে এটা কেটে দিই, এক্স এস কিউবে কেটে যাচ্ছে। ব্যাস, তাহলে এখানে থাকছে কত, 3 দুগুণে 6 এক্স স্কোয়ার, এখানে 2 দুগুণে 4, 4 3 12, তাহলে 12x প্লাস 2 এর কিউব মানে 8 সমান মাইনাস এক্স।
বা এখান থেকে আমরা যেটা পাচ্ছি 6x² ওই দিকের মাইনাস এক্সটা এখানে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 12x আর 1 13x হয়ে যাবে, প্লাস 8 সমান 0। এইটাকে আমাদের ax² প্লাস bx প্লাস c সমান 0 আকারে সাজানো হয়ে গেল। এরপরে বলেছে এইখানে x² x এবং x⁴ সহগ কত হবে। আমরা x² এর সহগ দেখতে পাচ্ছি, x এর সহগও দেখতে পাচ্ছি। x⁴ সহগ কি হয়, যেটা কনস্ট্যান্ট সেটাই হয় x⁴ সহগ। কেন, এটা আমাদের এই যে 2 1 0 এভাবে কমে কমে যাচ্ছে পাওয়ারটা, বা 8টাকে আমরা এইভাবে লিখতে পারি 8 গুণিত 1 সমান 8 ইন্টু x⁴। ব্যাস, তাহলে আমরা বলতে পারি এটাকে x⁴ সহগ। তাহলে আমরা লিখবো যে অতএব প্রদত্ত সমীকরণে x² এর সহগ সমান 6, x এর সহগ সমান 13, x⁴ এর সহগ সমান 8। ব্যাস, আমাদের 4 দাগের 4 অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এরপরে এগুলো মোটামুটি প্রাথমিক ধারণা যেগুলো জানার দরকার ছিল সেই সব কিছু জিনিস আমরা এখানে জানলাম। এরপরে কিছু সমীকরণ, সমস্যা থেকে সমীকরণ গঠন করতে হবে, ঠিক আছে। সেরকম 1-2 অঙ্ক করি আমরা। ফোন আর বেশিক্ষণ মনে হচ্ছে সাথ দেবে না, আজকে আর কন্টিনিউ করা যাবে না ক্লাসটা। তো আর 1-2 সমীকরণ গঠন করি, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন করা হয় সেই ধারণাটাও পরিষ্কার হবে। পরের দিন আমরা বাকি ওখান থেকেই কন্টিনিউ করব। পাঁচের দাগের 1 কি বলেছে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। ব্যাস, এটাকে আমরা আগে করেছি এই ধরনের অঙ্ক, তখন কিন্তু আমরা সহ সমীকরণের সাহায্যে করেছি, বা কি করেছি, সহ সমীকরণের সাহায্যেই করেছি। যাই হোক, এখন আমরা এটাকে দ্বিঘাত সমীকরণের আকারে করব। 42কে দুটো অংশে ভাগতে হবে, তাহলে একটা অংশ যদি x হয়, আমরা অন্য অংশটা কত বলতে পারবো, 42 মাইনাস এক্স। কারণ কি, 42টাকে তো ভাঙছি, যদি এক্সটা ওখান থেকে এক্স নিয়ে নিই, পড়ে থাকে যেটা সেটাই বাকি অংশটা হবে, তাহলে 42 মাইনাস এক্স হবে। তারপরে বলে দিয়েছি যে একটি অংশ অপর অংশের বর্গের সঙ্গে সমান। তাহলে আমরা লিখি যে মনে করি একটি অংশ সমান এক্স, তাহলে অতএব অপর অংশ সমান কত হবে, অপর অংশ সমান হবে 42 মাইনাস এক্স। ব্যাস, এরপর বলেছে একটি অংশ অপর অংশের বর্গের সঙ্গে সমান। এই ক্ষেত্রে আমরা দুরকম করতে পারি, x² সমান এটা করতে পারি, আবার এটা স্কয়ার সমান এক্স করতে পারি। কিন্তু আমরা যদি এইটা স্কয়ার সমান এইটা করি, তাহলে অঙ্কটা আমাদের সহজে হবে, সেই জন্য আমরা যেটা সহজে হবে সেটাই করব। লিখবো অতএব শর্তানুসারে বা শর্তানুসারে আমাদের x² সমান হয়ে যাবে 42 মাইনাস এক্স হয়ে গেল। কেন বলছি এটা স্কোয়ার করে এটার সঙ্গে সমান করলে কঠিন হবে, তখন আমাদের এই দিকটা a মাইনাস b এর হোল স্কয়ারে ভাঙতে হবে। x² প্লাস bx প্লাস c সমান 0 যে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার বা জেনারেল ফর্ম, সেটাই নিয়ে যেতে গেলে, সেই জন্য এটা করলে একটু বড় হবে, এটা একটু সহজ হবে, এটাই তফাৎ, বাকি দুটোই করা যাবে। ব্যাস, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, x² প্লাস এক্স মাইনাস 42 সমান 0। এই যেটা পেলাম এটা একটা দ্বিঘাত সমীকরণ, সবাই বুঝতে পারছো। ব্যাস, তাহলে আমাদের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটাকে আমরা দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে পারলাম। এরপর 2 নম্বর যে প্রশ্ন আছে, বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। ক্রমিক মানে কি, ক্রমিক মানে হচ্ছে পর পর,
3 4 5 7 সরি 5 6 7 8 এগুলোকে ক্রমিক বলে। ক্রমিকের কথা মানেটা আমি বলছি। তারপরে বলেছে অযুগ্ম আর ধনাত্মক। অযুগ্ম মানে বিজোড়, বিজোড় সংখ্যা, আর ধনাত্মক মানে পজিটিভ সংখ্যাগুলো, প্লাস যে সংখ্যাগুলো, মাইনাস নয়, সেই সংখ্যাগুলোর কথা বলা হয়েছে। এখন শুধু ক্রমিক যদি বলতো তাহলে 1 2 5 6 11 12 এরকম সংখ্যা হতো, কিন্তু এখানে বলেছে ক্রমিক অযুগ্ম সংখ্যা। ক্রমিক অযুগ্ম সংখ্যা মানে পরপর দুটো বিজোড় সংখ্যার কথা বলা হয়েছে। তাহলে পরপর বিজোড় সংখ্যা কেমন হয়? যেমন 3 5 এই দুটো হয়, 5 7 এই দুটো হয়, তাই তো? 13 15 এই দুটো হয়। 15 হবে না? 15ই হবে। কেন হবে না? 15টা কিন্তু বিজোড় সংখ্যা। আমি কিন্তু যৌগিক সংখ্যা বা মৌলিক সংখ্যার কথা বলিনি, বিজোড় সংখ্যার কথা বলেছি। তাহলে কিন্তু 13 15 হবে। 17 19 এরকম সংখ্যাগুলো হচ্ছে আমাদের অযুগ্ম সংখ্যা। তাহলে দুটো পরপর অযুগ্ম সংখ্যার মধ্যে ডিফারেন্স কত, এইটা আমাদেরকে জানতে হবে। না, দুটো পরপর অযুগ্ম সংখ্যার মধ্যে ডিফারেন্স সবসময় 2 থাকবে। যেমন 3 5 2 ডিফারেন্স, 7 9 2 ডিফারেন্স, 13 15 2 ডিফারেন্স, আচ্ছা আমাদের 15 17 2 ডিফারেন্স। ব্যাস, তার মানে এইটা হচ্ছে যদি আমরা একটাকে এক্স ধরে নিই তাহলে অন্যটা অবশ্যই এক্স প্লাস 2 হবে। এই হচ্ছে সোজা কথা। তাহলে আমরা মনে করে নিচ্ছি 2 এর দাগেরটা, এটা 1 এর দাগেরটা, 2 এর দাগেরটা আমরা মনে করে নিচ্ছি। মনে করি প্রথম কি বলেছে? ক্রমিক ধনাত্মক অযুগ্ম। প্রথম ধনাত্মক অযুগ্ম সংখ্যা সমান হচ্ছে এক্স। তাহলে অতএব পরবর্তী বা দ্বিতীয় বলা যেতে পারে, পরবর্তী ধনাত্মক অযুগ্ম সংখ্যা সমান হয়ে যাবে এক্স প্লাস 2। পেয়ে গেলাম। এরপর আমাকে কি বলেছে? না এদের দুজনের গুণফলটা হবে 143। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব শর্তানুসারে এক্স ইন্টু এক্স প্লাস 2 সমান হয়ে যাবে 143। তাহলে এখান থেকে পাবো আমরা এক্স স্কোয়ার প্লাস 2x, এইটা। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 এটা সমান 0 হয়ে যাবে। এটি হয়ে গেল আমাদের এই যে সমস্যাটা ছিল সেই সমস্যাটার একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে। 3 নম্বরে আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। ক্রমিক সংখ্যা, এখানে কিন্তু যুগ্ম অযুগ্ম বলা নেই, ক্রমিক সংখ্যা। তাহলে দুটো ক্রমিক সংখ্যার মধ্যে ডিফারেন্স কত? 1 2 3 4 এদের মধ্যে যদি ডিফারেন্স করি 1 ডিফারেন্স থাকবে। দুটো পরপর বা ক্রমিক অযুগ্ম সংখ্যা বললে তাদের ডিফারেন্স 2, দুটো পরপর যুগ্ম সংখ্যা বললে তাদেরও ডিফারেন্স 2, কিন্তু দুটো ক্রমিক সংখ্যা শুধু যদি বলে দেয় তাদের ডিফারেন্স কিন্তু সবসময় 1 হবে। অর্থাৎ একটা এক্স ধরলে অন্যটা এক্স প্লাস 1 হবে। ঠিক আছে, তো সেইভাবে আমরা করব। এখানে তাহলে দুটো ধরে নেব, একটা এক্স ধরবো, অন্যটা হবে এক্স প্লাস 1। আমি 3-এরটা আর লিখে লিখে করছি না, 3-এরটা একটু সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা করে নেবে। আমরা এখানে সাইডে 3-এরটা করছি। 3-এরটা আমরা একটা ধরছি এক্স, তাহলে অন্যটা হবে এক্স প্লাস 1, যেহেতু ক্রমিক দুটো ধনাত্মক সংখ্যা বলেছে। এরপরে কি বলেছে? এই ক্রমিক দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 313। তার মানে এখান থেকে শর্তানুসারে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার সমান হচ্ছে 313। ঠিক আছে, দুটোর বর্গের সমষ্টি, এটাকে বর্গ করেছি, এটাকে বর্গ করেছি, দিয়ে যোগ করে দিয়েছি, এটাই হয়ে যাবে আমাদের বর্গের সমষ্টি, সেটা বলেছে 313। তাহলে এখান থেকে এটাকে আমরা সূত্রে ভাঙতে হবে, এক্স স্কোয়ার, এটাকে এ প্লাস বি এর হোল স্কোয়ার ভাঙলে এ স্কোয়ার প্লাস 2ab, 2ab টা এখানে 2x হবে, ভেঙে দেখবে, প্লাস 1 সমান হচ্ছে 313। বা এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার হবে, এক্স স্কোয়ারে, আর এটা হচ্ছে 2x প্লাস 1 মাইনাস 313 সমান 0। তাহলে বা 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 312 সমান 0। তাহলে বা পুরোটাকে 2 দিয়ে ভাগ করব, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 150 আর 12 মানে 156 সমান হচ্ছে 0। এইটা হয়ে গেল আমাদের যে সমস্যাটা দেওয়া ছিল তার একটা দ্বিঘাত সমীকরণ। এখানে আমি লিখিনি, লিখে নিতে হবে। মনে করি প্রথম ক্রমিক সংখ্যাটি এক্স, দ্বিতীয় ক্রমিক সংখ্যাটা বা পরবর্তী ক্রমিক সংখ্যাটা এক্স প্লাস 2,
অতএব শর্তানুসারে এইটা, তারপরে ক্যালকুলেশন করে আমরা এটা পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো। বলো যদি কারো কিছু সমস্যা আছে, বুঝতে যদি না পারছো। আমার সাউন্ড বা ভিডিওর কোয়ালিটির ক্ষেত্রে কি প্রবলেম আছে, কিছু অসুবিধা হচ্ছে কিনা সেটা কমেন্টে জানাও। আজকে মোটামুটি আর বেশি দূর কন্টিনিউ করব না, এখানেই ক্লাসটা আমরা শেষ করব। মোটামুটি আমাদের কোষে দেখি 1.1-এর 5-এর দাগ পর্যন্ত হয়ে গেছে আজকে আমাদের। আমি দ্বিঘাত সমীকরণ সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। সেক্ষেত্রে তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা থাকে, কোনো আরো প্রশ্ন থাকে, আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা, অনেকেই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, যারা এই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, লিঙ্ক চাইলে পাঠিয়ে দেওয়া হবে, কমেন্ট সেকশনে পেয়েও যাবে। আর ওখানেও হোয়াটসঅ্যাপ গ্রুপেও বলতে পারো কোনো অসুবিধা, বুঝতে অসুবিধা থাকলে। প্লাস তোমরা এখানে কমেন্টে জানাতে পারো 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো আমি করে দিলাম সেগুলো নিয়ে কোনো প্রশ্ন থাকলে, কোনো জানার থাকলে আমাকে কমেন্টে জানাবে। বা দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আরো বিস্তারিত কোনো সমস্যা থাকলে, যা আলোচনা করলাম প্রাথমিক ধারণা বা প্রাথমিক জিনিসগুলো, সেখানে যদি কোনো জিনিসের ধারণা পরিষ্কার না হয়ে থাকে, কোনো সমস্যা মনের মধ্যে থেকে থাকে, মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো আমাকে কমেন্টে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটা কথা বলবো, ক্লাসগুলো যদি কন্টিনিউ করো অবশ্যই তোমাদের উপকার হবে। কন্টিনিউ ক্লাস করো, ক্লাস করতে গিয়ে তোমাদেরকে যে ধরনের সাপোর্ট করার দরকার সেগুলো অবশ্যই আমি করব। গত বছর অনেকেই অনেক রকম সুফল পেয়েছে, পরবর্তীকালে তাদের সাজেশন, পিডিএফ, নোটস বহু কিছু দিয়ে হেল্প করা হয়েছে। তোমরাও যদি আমার সঙ্গে এইভাবে ক্লাস করো, আমার সঙ্গে ইন্টারাকশন করো, বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে আলোচনা করো, আশা করি তোমাদেরও অনেক উন্নতি হবে এবং পরবর্তীকালে তোমরাও অনেক সাপোর্ট বা হেল্প পাবে, এই আশা রাখছি। এবং যেটা বলছি, এই যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত্রি 9টায় সময় শুরু হবে। 9টা থেকে 10টা বা 10:30 পর্যন্ত কন্টিনিউ চলবে। আজ তো মঙ্গলবার, আজকে আমরা করলাম, এরপরে পরবর্তীকালে বৃহস্পতিবার হবে। বৃহস্পতিবার রাত্রি 9টার সময় তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা আমার ফেসবুক পেজে লক্ষ্য রাখবে, লিঙ্ক পাবে এবং জয়েন করবে। জয়েন করে বেশি বেশি জয়েন করে আশা করি তোমরা তোমাদের যে জ্ঞান ভান্ডার সেটাকে পূর্ণ করবে এবং আমাকেও সমৃদ্ধ করবে আশা করব। এই বলে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট।